আধুনিক পর্যায় সারণী আগের দিন শুরু করেছিলাম, আর ব্লক বিভাজনটা বলেছিলাম যে আধুনিক পর্যায় সারণীর মূল একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ব্লকে বিভাজন করা হয়েছিল। SPDF এই 4টে ব্লক, আর এই 4টে ব্লকের বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, একটু পড়ে নেবে। বিশেষ করে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে। আচ্ছা, আধুনিক পর্যায় সারণী সূত্রের উপযোগিতা বা ইম্পর্টেন্স বলতে পারি। আধুনিক পর্যায় সারণী আসার ফলে মেন্ডেলিফের পর্যায় সারণী যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো কতটা দূর হয়েছে সেটা আর কি আলোচনা করব আজকে। যেমন আধুনিক পর্যায় সারণী যখনই চলে এলো, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি ছিল পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর সূত্র। এখন যখনই পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে সাজানো হয়, তখন এই যে ত্রুটিটা ছিল, আয়োডিন, টেলুরিয়াম, তারপর পটাশিয়াম, আর্গন, যেটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনকে আগে রাখা হয়েছিল যদিও তার পারমাণবিক ভর ছিল বেশি, আর পটাশিয়ামকে পরে রাখা হয়েছিল, পরে স্থান দেওয়া হয়েছিল যদিও তার পারমাণবিক ভর ছিল কম। আধুনিক পর্যায় সারণী অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে যখন সাজানো হলো, তখন দেখো পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 19 আর আর্গনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18। তাহলে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী আর্গনকে প্রথমেই রাখা হবে আর পটাশিয়ামকে পরে রাখা হবে। তাহলে এই যে ত্রুটিটা ছিল সেটা দূর হয়ে গেল। নিকেল কোবাল্টের ত্রুটিটাও দূর হয়ে গেল। যারা আর কি মেন্ডেলিফের ত্রুটিটা জানো, সেটা তারা বুঝতে পারছো খুব ভালোভাবেই। তাহলে আধুনিক পর্যায় সারণী যেহেতু পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাই এই যে ত্রুটিগুলো ছিল সেগুলো দূর হয়ে গেল। তাহলে এটা একটা আধুনিক পর্যায় সারণীর উপযোগিতা বা সাফল্য বলতে পারি। 2 নাম্বার, আধুনিক পর্যায় সারণীতে এখন কিন্তু ওই যে 1A 1B এই ব্যাপারগুলো আর রইল না। গ্রুপ সংখ্যা হয়ে গেল 1 থেকে 18। তাই এই যে 1A 1B এই যে ত্রুটিগুলো ছিল বা যে অসুবিধাগুলো ছিল, সেই অসুবিধাগুলো দূর হয়ে যায় 1 থেকে 18 শ্রেণী হওয়ায়। আচ্ছা, আর একটা খুব ভালো সাফল্য বলতে পারি আমরা, যে গ্রুপ 8 মেন্ডেলিভের পর্যায় সারণীতে গ্রুপ 8 এর 3টে করে মৌল ছিল, কিন্তু আধুনিক পর্যায় সারণী আসার ফলে এই 8A যে 3টে মৌল ছিল তাদের ভাগ হয়ে গেল, অর্থাৎ 8টা 8 নং শ্রেণী হয়ে গেল, 9 নং শ্রেণী হয়ে গেল আর 10 নং শ্রেণী হয়ে গেল। 3টে শ্রেণীতে ভাগ হয়ে গেল। আর কি আছে সাফল্য? এই সাফল্য তো খুব গুরুত্বপূর্ণ সাফল্য, যে 4 নাম্বার, যেটা আগের দিনই বলেছি, 4টে ব্লকের বিভাজন হয়েছে SPDF। এই 4টে ব্লক বিভাজনের ফলে মৌলগুলো রাসায়নিক ও ভৌত ধর্মকে অধ্যয়ন করা আরো সুবিধাজনক হয়ে গেছে। এস ব্লক, পি ব্লক, ডি আর এফ ব্লকের মৌলগুলোকে অধ্যয়ন করা, তাদের বৈশিষ্ট্য, তাদের ধর্ম অধ্যয়ন করা আরো সুবিধা হয়ে গেছে। তাহলে এই সুবিধাগুলো আমরা পেয়েছি আধুনিক পর্যায় সারণীতে, আরো আছে বইতে, একটু দেখবে। এছাড়া দেখো একটা পর্যায়ের সর্বাধিক কতগুলো মৌল থাকতে পারে সেটা কিন্তু তার ইলেকট্রন বিন্যাস দেখেই আমরা বলে দিতে পারি। আধুনিক পর্যায় সারণীতে সর্বাধিক কতগুলো মৌল স্থান পাবে তা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ব্যাখ্যা করা যায় খুব সহজে। এটা হয়ে গেল আধুনিক পর্যায় সারণী। সাফল্য। ত্রুটি, আধুনিক পর্যায় সারণীর ত্রুটি তোমাদের কাছ থেকে একটু জানতে চাইবো। কেউ যদি বলতে চাও তাহলে বলতে পারো। আধুনিক পর্যায় সারণীর ত্রুটি, এখনো ত্রুটি থেকেই গেছে, পুরোপুরি ত্রুটিমুক্ত পর্যায় সারণী আমরা পাইনি। তাহলে ত্রুটিগুলো একটু কেউ বলবে? আচ্ছা, হাইড্রোজেনের ত্রুটিটা এখনো কিন্তু থেকেই গেছে। হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখবো না গ্রুপ 17-এ রাখবো, সেটা নিয়ে এখনো কিন্তু একটা ত্রুটি থেকে গেছে। আর হিলিয়ামের ক্ষেত্রেও এটাও বলে দিই, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তাকে এস ব্লকে রাখার কথা, এটা একটু পরে আবার আলোচনা করবো ভালো করে, কিন্তু তাকে পি ব্লকে রাখা হয়, অর্থাৎ গ্রুপ 18-এ রাখা হয়। এইটা একটা ত্রুটি আছে। আচ্ছা, এখন কিন্তু যেটা মডার্ন পিরিয়ডিক টেবিল এসছে, যেটা এখনো রিলিজ হয়নি, সেখানে কিন্তু বলা হয়েছে
হাইড্রোজেন আর হিলিয়ামকে এই মাঝখানে রাখা হবে উপরের দিকে। এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, আর এইখানে ডি ব্লক নিচে আছে, পি ব্লক এইখানে আছে। হাইড্রোজেন আর হিলিয়ামকে এখানে রাখা হবে। এখনো এই আধুনিক পর্যায় সারণীটা রিলিজ হয়নি। এটা যখন বেরোবে তখন দেখতে পারবে যে হাইড্রোজেনকে আর হিলিয়ামকে আলাদা করে দিয়েছে। তবে এটা ত্রুটিমুক্ত বলা যাবে না, কারণ এদের অবস্থান তো তুমি বলতে পারছো না। ঠিক একই রকম ভাবে আরো কোনো ত্রুটি থাকলে একটু বলো, আমার সাথে আলোচনা করো। একদম তাই। এ এ ব্লক মৌল যেটা, এ ব্লক মৌল ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডকে মূল পর্যায় সারণীতে কোনো স্থান দেওয়া হয়নি, সেটা নিচে বক্স করে আবার ল্যান্থানাইড অ্যাক্টিনাইডস করেছে, যেটা মেন্ডেলিফের ক্ষেত্রেও ছিল। আর আধুনিক পর্যায় সারণীতে সেটা থেকেই গেছে। ল্যান্থানাইড অ্যাক্টিনাইডস এর মূল পর্যায় সারণীতে কোনো অবস্থান পাওয়া যায়নি। এই কটা ত্রুটি কিন্তু থেকে গেছে। আর এখানে যেটা সাফল্যের মধ্যে আমরা এটাও বলতে পারি, যেহেতু পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হচ্ছে না, তাই ওই যে আইসোটোপ গুলো ছিল সেই আইসোটোপের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তাহলে এই সমস্ত জিনিস আধুনিক পর্যায় সারণী সাফল্য আর ত্রুটি একটু ভালো করে রিডিং পড়ে নেবে, কোশ্চেন একটা দুটো দিতে পারে। আচ্ছা, এবার আমরা যেটা যে জায়গায় যাচ্ছি, যে টপিকে যাচ্ছি, বিভিন্ন ধরনের মৌল। বিভিন্ন ধরনের মৌল পর্যায় সারণীতে অনেক রকম মৌল আছে, তাদের আবার বিশেষ বিশেষ শ্রেণীতে ভাগ করা হয়েছে বা বিশেষ বিশেষ মৌল বলে পরিচিতি লাভ পেয়েছে সেই মৌলগুলো। সেখানে প্রথম শুরু করছি আমরা, এগুলো জানো তা একবার রিডিং পড়ে নেবে। ক্ষার ধাতু, আর নোটটা পুরো আমি দিয়ে দেবো। ক্ষার ধাতু প্রথম যেটা হচ্ছে সেটা ক্ষার ধাতু। এবার ক্ষার ধাতু কাকে বলে বা অ্যালকালি মেটাল কাকে বলে আমরা জানি। এরা গ্রুপ 1-এ থাকে, শুধু ইনফরমেশন গুলো একটু রিডিং পড়ে নেবে। গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামও আছে। ফ্রান্সিয়াম যেহেতু রেডিও অ্যাক্টিভ সেই জন্য এটাকে আমরা আলোচনা করছি না, লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্তই বলছি। তাহলে এইগুলো হয়ে গেল ক্ষার ধাতু, যাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কিরকম হবে। সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1, অর্থাৎ এদের শেষ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। NS1 এইটার মানে কি, যদি লিথিয়াম হয় তাহলে হচ্ছে 2s1, 1s2, 2s1। সোডিয়ামের ক্ষেত্রে দেখবে 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে 4s1, এরকম ভাবে রুবিডিয়াম 5s1 আর সিজিয়াম 6s1। অর্থাৎ এদের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে NS1। হ্যাঁ স্যার বলুন। গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলে, যার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করলাম NS1। আর এদের জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট যাই বলবে, অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। এদের একটাই জারণ সংখ্যা দেখা যায়, সেটা হচ্ছে +1। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এদের একাধিক জারণ সংখ্যা দেখা যায় না, একটাই জারণ সংখ্যা, সেটা +1। আচ্ছা, এরা হচ্ছে তড়িৎ ধনাত্মক। এই পয়েন্টগুলো শুধু একটু একটু করে মনে রাখবে, যদিও আমি নোটের মধ্যে সমস্ত কিছু লিখে দিয়েছি, বইতেও পড়ে নিতে পারবে। এদের তড়িৎ ধনাত্মক ধর্ম সব থেকে বেশি হয় পুরো পর্যায় সারণীতে, এরা মোস্ট ইলেকট্রন পজিটিভ এলিমেন্ট। আর এদেরকে ক্ষার ধাতু বলার কারণটা একটু জেনে নাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এদের যে অক্সাইড গুলো আছে, যেমন লিথিয়াম অক্সাইড বা সোডিয়াম অক্সাইড বা পটাশিয়াম অক্সাইড, এই অক্সাইড গুলোকে যদি জলের সাথে দিয়ে দাও বা জলীয় দ্রবণে নিয়ে নাও, জলে দ্রবীভূত হয়ে এরা ক্ষার উৎপন্ন করে। যেমন পটাশিয়াম অক্সাইডকে যদি জলে নাও, পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। লিথিয়াম অক্সাইডকে যদি নাও, লিথিয়াম হাইড্রোক্সাইড হবে। সোডিয়াম অক্সাইডকে যদি জলের সাথে বা জলে দ্রবীভূত করো, তাহলে সেই দ্রবণটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, যেটা ক্ষারীয় প্রকৃতির, যে লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে দেয়। তাহলে এদেরকে ক্ষার ধাতু কেন বলা হয়, কারণ এদের অক্সাইডগুলোর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। বিক্রিয়া একটা দেখালাম, পটাশিয়াম অক্সাইড প্লাস H2O তৈরি হবে KOH, ব্যালেন্স রিয়াকশন করিনি। এরপরে আসছি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কেউ আমাকে বলবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাদের বলা হয়? আচ্ছা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে প্রথম হচ্ছে গ্রুপ 2 এর যে এলিমেন্ট, তাদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে।
যেমন বেরিলিয়াম থেকে শুরু হবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। রেডিয়ামটাকে আবার আমি ধরছি না, কারণ সেটাও তেজস্ক্রিয় মৌল, সেই জন্য বেরিয়াম পর্যন্ত হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2, অর্থাৎ এদের শেষ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2। শেষ কক্ষে দুটো ইলেকট্রন থাকবে s অরবাইটালে, যেমন বেরিলিয়াম হলে সেটা 2s2, ম্যাগনেসিয়াম হলে সেটা 3s2, ক্যালসিয়াম হলে সেটা 4s2। অর্থাৎ এদের যোজ্যতা কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2। আর সেই জন্য এদেরকে এস ব্লক এলিমেন্ট বলা হয়, কারণ লাস্ট ইলেকট্রনটা এস অরবাইটালে প্রবেশ করছে। গ্রুপ 1 আর গ্রুপ 2 এর এলিমেন্ট গুলোকে এস ব্লক এলিমেন্ট, অর্থাৎ ক্ষার ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুকে এস ব্লক এলিমেন্ট বলা হয়। এদের তড়িৎ ধনাত্মকতা ক্ষার ধাতুর তুলনায় একটু কম, অর্থাৎ এরা সেকেন্ড মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। ক্ষার ধাতুগুলোর তুলনায় একটু কম ইলেকট্রোপজিটিভ, তাই এদের জলীয় দ্রবণে কিন্তু ক্ষারীয় মৃত্তিকা নাম দিয়েছে। ক্ষারীয় বলছে একই কারণে, বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের যে অক্সাইড, যেমন ক্যালসিয়াম অক্সাইডকে জলের সাথে যদি আমি বিক্রিয়া করি বা জলে দ্রবীভূত করি, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, CaOH2। তাহলে এটাও ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ এদের জলীয় দ্রবণ, এদের অক্সাইডের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়, তাই এদের ক্ষারীয় ধাতু বলা যায়। আর মৃত্তিকা বলছি কেন, পৃথিবী পৃষ্ঠে বা আর্থে সারফেসে খুব কম পরিমাণে পাওয়া যায়, সহজলভ্য নয়, কম সহজলভ্য, তাই এদের ক্ষারীয় মৃত্তিকা কথাটা বলা হয়েছে। পৃথিবী পৃষ্ঠে বা মৃত্তিকাতে কম পরিমাণে পাওয়া যায়, তাই ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। এগুলো আগেকার নাম, দেওয়া নাম। এখন এই নামগুলো অতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ নয়, তবে কিছু কিছু জিনিসে পূর্ণতা এখনো আছে। হ্যাঁ, কিছু কিছু নাম এখন, নামগুলো ওই নামটা না রাখলেও হয়, তবে রেখে দিয়েছে যেহেতু আগে থেকে, সেইগুলোকে আর চেঞ্জ করা হয়নি। নেক্সট আসছে নিকটোজেন। কেউ বলবে আমাকে নিকটোজেন কাদের বলা হয়? 15 নাম্বার গ্রুপের মৌলগুলোকে, ভেরি গুড, 15 নাম্বার যারা আছে তাদের নিকটোজেন বলা হয়। গ্রুপ 15 এর এলিমেন্ট, এটা 3 নাম্বার টাইপের আমি এলিমেন্টের কথা বলছি, নিকটোজেন। তাহলে প্রথম কি জানলাম, নিকোজেন বা নিকটোজেন গ্রুপ 15, আধুনিক পর্যায় সারণী অনুযায়ী গ্রুপ 15। তার মানে কে কে আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই কটা এলিমেন্ট আছে গ্রুপ 15 এ, এদেরকে নিকটোজেন বলা হয়। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস বা যোজ্যতা কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2NP3। NS2NP3 এর মানে কি? যেমন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেউ আমাকে বলো দেখি একটু। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেউ একজন? 1s2 2s2 2p3, ভেরি গুড। তাহলে দেখো শেষ কক্ষ যেটা আছে 2s2 2p3, তাহলে NS2NP3 নাইট্রোজেনের ক্ষেত্রে n এর ভ্যালু 2। ফসফরাস যদি হতো তাহলে কি হতো? 3s2 3p3। এটা বুঝতে পারছি সবাই? 3s2 3p3। এরকম ভাবে এদের সবারই শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস s অরবিটালে 2 আর p অরবিটালে 3টে ইলেকট্রন থাকবে। আচ্ছা, এরপরে দেখবে এদের সুস্থায়ী কিছু জারণ অবস্থা আছে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে দুটো স্টেবল জারণ অবস্থা পাওয়া যায়, সেটা হচ্ছে +3 আর -3 পাওয়া যায়, খুব স্টেবল দুটো জারণ অবস্থা। হয় 3টে ইলেকট্রন সে ছেড়ে দেয় কখনো কখনো, আর কখনো কখনো 3টে ইলেকট্রন গ্রহণ করে। বেশিরভাগ ক্ষেত্রেই সে 3টে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্তি করে। ফসফরাস থেকে বিসমাথ পর্যন্ত দুটো জারণ অবস্থা পাওয়া যায়, বিশেষ করে +3 ও +5, এই দুটো সুস্থায়ী জারণ অবস্থা। তবে কোনটা বেশি স্টেবল হবে সেই নিয়ে আলোচনা পরে হবে। এখন জেনে গেলাম যে জারণ অবস্থা নাইট্রোজেনের ক্ষেত্রে +3 -3, আর ফসফরাস থেকে বিসমাথ পর্যন্ত +3 আর +5 দেখা যায়। তার মানে +3 সবারই জারণ অবস্থা দেখা যায়। এটা হলো নিকটোজেন। চ্যালকোজেন বলে একটা এলিমেন্ট আছে, মৌল আছে, চ্যালকোজেন্স, কাদের বলে জানি? হ্যাঁ, মোটামুটি তোমরা জানো চ্যালকোজেন মৌল বলা হয় 16 নম্বর যারা থাকে, গ্রুপ 16 যারা থাকে, সেই মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন, গ্রুপ 16। এই মৌলগুলো
কি কি আছে? সালফার আছে, অক্সিজেন থেকে টেলুরিয়াম পর্যন্ত, টিই। আর পোলোনিয়াম আছে, ঠিক, পিও। আগে পোলোনিয়াম আছে না টেলুরিয়াম আছে? টেলুরিয়ামটা তারপরে পোলোনিয়াম আছে না? হ্যাঁ। তাহলে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই কটা এলিমেন্ট গুলোকে বলা হয় চ্যালকোজেন। এদের চ্যালকোজেন বলা হয় কারণ এরা আকরিক গঠনে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবীর অভ্যন্তরণ থেকে যে আকরিক পাওয়া যায়, বেশিরভাগ আকরিক দেখবে অক্সাইড রূপে আছে বা সালফাইড রূপে আছে। তাই এদেরকে আকরিক গঠনকারী মৌল বা চ্যালকোজেন বলা হয়। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2NP4। আর জারণ সংখ্যা কি আছে? সাধারণ জারণ সংখ্যা হচ্ছে, দেখো, অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি -2, সালফারেরও -2 দেখা যায়। এছাড়া আরো কিছু জারণ অবস্থা আছে অক্সিজেন ছাড়া, অন্য যে মৌলগুলো আছে, যেমন তাদের +4 জারণ অবস্থা দেখা যায়, +6 জারণ অবস্থাও দেখা যায়। তাহলে এই সকল জারণ অবস্থা দেখা যায় এই গ্রুপ 16 এর এলিমেন্টের। বিশেষ করে -2টাই মনে রাখবে, অক্সিজেনের -2। তবে এই যে সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোরিয়াম -2 দেখা যায় না, এতে +4 বা +6 জারণ অবস্থা দেখা যায়। এরপর আসছি হ্যালোজেন। হ্যালোজেন কাকে বলে জানি আমরা? গ্রুপ 17-এ যারা থাকে, গ্রুপ 17-এর মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়, বা সমুদ্র লবণ জাতক। এরা সমুদ্র লবণে পাওয়া যায় প্রচুর পরিমাণে, সেই জন্য এদের হ্যালোজেন কথাটা বলা হয়। এটা একটা ল্যাটিন শব্দ, তোমরা জানো এগুলো সব। সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2NP5, অর্থাৎ শেষ কক্ষে এস অরবিটালে 2টো আর পি অরবিটালে 5টা থাকে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আছে। অ্যাস্টাটিনটাকে আমরা কনসিডার করি না, বা এটা নিয়ে আলোচনা বেশি হয় না। ম্যানমেড মেটাল, অর্থাৎ মানুষের তৈরি একটা ধাতু হচ্ছে অ্যাস্টাটিন, এটা নিয়ে আলোচনা, সেটা আমরা অতটা করি না। ফ্লুরিন থেকে আয়োডিন পর্যন্তই আলোচনা করি। আর এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? সবারই সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে, অ্যাস্টাটিনটা বাদ দাও, -1। এদের একটা জারণ অবস্থা যেটা সবারই ক্ষেত্রে পাওয়া যায়, সেটা হচ্ছে মাইনাস, মানে F-, Cl-, Br-, I-, এগুলো পাওয়া যায় আয়োডাইড থেকে, ফ্লুরাইড থেকে আয়োডাইড পর্যন্ত। এছাড়া কিছু জারণ অবস্থা আছে যেটা ফ্লুরিন বাদ দিয়ে বাকিদের দেখা যেতে পারে, মানে ক্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত কি দেখা যেতে পারে? +1 দেখা যেতে পারে, +3, +5, +7, এইরকম জারণ অবস্থা দেখা যেতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, IF7। এই IF7 এ আয়োডিনের জারণ অবস্থা কত? তোমরা জারণ সংখ্যা পড়ে নিয়েছো, +7। আবার ICl3 তে আয়োডিনের জারণ সংখ্যা কত? +3, 3 নয়, +3। তাহলে +3, অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে আয়োডিন +7ও দেখায়, +3ও দেখায়, এরকম +5ও আছে, হ্যাঁ, +1, প্লাস সবই আছে আর কি। যেমন ICL এ আয়োডিনের জারণ সংখ্যা +1। এরকম জারণ অবস্থা দেখা যায় আয়োডিনের, ক্লোরিন, ব্রোমিনের, কিন্তু ফ্লুরিনের একটাই জারণ অবস্থা দেখা যায়, সেটা হচ্ছে -1। ফ্লুরিন শুধুমাত্র একটাই জারণ অবস্থা দেখায়, সেটা -1, প্লাস দেখাতে পারে না। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা মৌলের কথা আলোচনা করব, সেটা হচ্ছে সন্ধিগত মৌল। আর এখানে যাদের প্রশ্ন যা যা ছিল সব সমাধান হয়ে যাবে এখনই। ট্রানজিশন এলিমেন্ট বলা হয় সন্ধিগত মৌল। পুরনো ধারণা অনুযায়ী আমরা সন্ধিগত মৌল বলতে কি বুঝতাম, একটু বলো দেখি। আচ্ছা, একটু হোল্ড করো, একটু হোল্ড করো তো। আচ্ছা, সন্ধিগত মৌল কি বলছিলে, একটু বলো দেখি। আচ্ছা, একাধিক যোজ্যতা বিশিষ্ট মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। আর 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো থাকে তাদের সন্ধিগত মৌল বলা হয়। আর রঙিন জটিল যৌগ প্রস্তুত করে, কালার কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, সংকর ধাতু তৈরি করে, আর উচ্চ গলনাঙ্ক, হাই মেল্টিং পয়েন্ট, আর হাই মেল্টিং পয়েন্ট বললেই হবে, হাই মেল্টিং পয়েন্ট থাকে,
আচ্ছা, এইগুলো তোমরা বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছো, পরীক্ষায় যদি এইগুলো লেখো তাহলে নাম্বার পাবে, কিন্তু সঠিক ডেফিনেশন হচ্ছে না, সন্ধিগত মৌলের ডেফিনেশন যেটা সেটা দিচ্ছি, শোনো খুব ভালো করে শুনবে। আর এটা পরীক্ষায় দেয় কিন্তু, সন্ধিগত মৌল কাদের বলে যদি সংজ্ঞা লিখতে দেয়, সেই সংজ্ঞাটা হচ্ছে যে সমস্ত মৌলের স্থায়ী জারণ অবস্থায় বা স্থিত অবস্থায়, স্থিত অবস্থা মানে কি গ্রাউন্ড স্টেট, তাহলে ভূমি স্তরে বা স্টেবল অক্সিডেশন স্টেটে যাদের স্থায়ী অবস্থায় বা স্থায়ী জারণ অবস্থায় ডি উপকক্ষ, ডি অরবাইডাল বা ডি সাবসেল আংশিক পূর্ণ থাকে, আংশিক পূর্ণ থাকে, তাদের সন্ধিগত মৌল বলে। এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। তাহলে আমি দেখে নেবো যাদের ডি অরবাইডালটা বা ডি উপকক্ষটা আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ মানে 1 থেকে 9 পর্যন্ত যদি থাকে তাদেরকে আংশিক পূর্ণ বলে। D10 হয়ে গেলে তাকে সম্পূর্ণ বলে, কিন্তু D10 যদি হয়ে যায় তাহলে সেটা সম্পূর্ণ ভর্তি কক্ষক আংশিক পূর্ণর মধ্যে কনসিডার করা যাবে না। তাহলে সেই অনুযায়ী যাদের ইলেকট্রন বিন্যাস n-1 ডি 1 থেকে 10 আর NS 1 থেকে 2, এইটা হচ্ছে সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তবে এইখানে ব্যাপারটা একটু গোলমাল হয়ে যাবে, যে স্যার এখানে 10 লিখে দিলেন কি করে, 1 থেকে 10। আমি দেখাবো যে কিছু কিছু মৌলের 10 ইলেকট্রন থাকলেও সেটা কিন্তু সন্ধিগত মৌল বলা যায়, সেটা আলোচনা করছি আমি। তাহলে সন্ধিগত মৌল কাদের বলা হয়, যে সকল মৌল স্থিত অবস্থায় মানে গ্রাউন্ড স্টেটে বা স্টেবল অক্সিডেশন স্টেটে স্থায়ী জারণ অবস্থায় আংশিক ডি উপকক্ষ থাকে তাদের সন্ধিগত মৌল বলে। যাদের যোজ্যতা কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1 ডি 1 থেকে 10 আর NS 1 থেকে 2, এই মৌলগুলো এস ব্লক মৌল আর পি ব্লক মৌল, এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে বা এদের ইন্টারমিডিয়েট বলতে পারি, সন্ধি স্থাপন করে, তাও এদের সন্ধিগত মৌল বলা যেতে পারে। আগে এরকম ভাবে বলা হতো। এবার এখান থেকে একটা কোশ্চেন আসবে, আর সেই কোশ্চেনটা তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার আর কি, তার অ্যান্সারটাই তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার। কপার এবং জিঙ্ক, কপার এবং জিঙ্ক, কোশ্চেনটা লিখে রাখো, এদের মধ্যে কাকে যথার্থ সন্ধিগত মৌল বলা যায় এবং কেন? কপার এবং জিঙ্ক এর মধ্যে কাকে যথার্থ সন্ধিগত মৌল বলা যায় এবং কেন? এটার অ্যান্সার আমি দিচ্ছি। বলা যায় কেন, ঠিক আছে? আমি কপারের ইলেকট্রন বিন্যাস তোমাদের কাছে জানতে চাইছি। কপারের সাধারণ ইলেকট্রন বিন্যাস বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনটা কেউ আমাকে বলে দাও দেখি। আর্গন দিয়ে বলতে পারো, আর্গন দিয়ে বলতে পারো। কপার 29টা ইলেকট্রন থাকে। আর্গন হবে, তারপর হবে 3D10 4s1, এটা হচ্ছে কপারের সাধারণ অবস্থায় মানে গ্রাউন্ড স্টেটে, গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন, GS বলেছি, গ্রাউন্ড স্টেট। আচ্ছা, কেউ আমাকে জিঙ্কের সাধারণ অবস্থায় বা জিঙ্কের গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো দেখি। আর্গন 3D10 4s2। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী কপারকেও সন্ধিগত মৌল বলা যায় না, জিঙ্ককেও সন্ধিগত মৌল বলা যায় না, কারণ দেখো ডি অরবিটালটা সম্পূর্ণ ভর্তি, ডি সম্পূর্ণ ভর্তি, এটাও ডি সম্পূর্ণ ভর্তি। কিন্তু সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা কি ছিল, স্থিত অবস্থা গ্রাউন্ড স্টেট বা একটা স্টেবল অক্সিডেশন স্টেট। কপারে একটা সুস্থায়ী জারণ অবস্থা কেউ বলবে, খুব স্টেবল অক্সিডেশন স্টেট, কপার সেই স্টেটে থাকে।
ভেরি গুড, +2। কপার 2+ খুব সুস্থায়ী জারণ অবস্থা, সুস্থায়ী অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার। তাহলে তখন কপারের ইলেকট্রন বিন্যাস কি হয়ে গেল, আর্গন 3d9। তাহলে দেখো এটা আংশিক পূর্ণ হয়ে গেছে। তাহলে কপার +2 অবস্থায় আংশিক পূর্ণ। জিঙ্কের একটা সুস্থায়ী জারণ অবস্থা কেউ বলো? জিঙ্কের একটাই সুস্থায়ী জারণ অবস্থা, সেটা হচ্ছে +2। আর এখানে ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে, আর্গন 3d10। অর্থাৎ কপারকে যথার্থ সন্ধিগত মৌল বলা যায়, কিন্তু জিঙ্ককে বলা যায় না। নয়। কারণ কি, জিঙ্কের গ্রাউন্ড স্টেটে এবং সুস্থায়ী জারণ অবস্থায় উভয় ক্ষেত্রে ডিটা সম্পূর্ণ ভর্তি, তাই জিঙ্ককে সন্ধিগত মৌল বলা যায় না। কিন্তু কপারের গ্রাউন্ড স্টেটে ডিটা সম্পূর্ণ ভর্তি থাকলেও তার সুস্থায়ী জারণ অবস্থা +2 স্টেটে D9 3d9 অর্থাৎ আংশিক পূর্ণ থাকায় কপারকে সন্ধিগত মৌল বলা যায়। এই কোশ্চেনটা অ্যান্সার বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন উঠে আসছে যে সমস্ত সন্ধিগত মৌল ডি ব্লক মৌল, কিন্তু সমস্ত ডি ব্লক মৌল সন্ধিগত মৌল নয়। ব্যাখ্যা দিতে পারবো এই যে কোশ্চেনটা বললাম, সমস্ত সন্ধিগত মৌল ডি ব্লক। দেখো কপারটাও ডি ব্লক মৌল বলবো, কারণ কি, কপারের শেষ কক্ষের ইলেকট্রনটা ডি, অর্থাৎ যে ইলেকট্রনটা শেষে প্রবেশ করছে সেটা ডি তে প্রবেশ করছে, তাই ডি ব্লক। জিঙ্কেও শেষ ইলেকট্রনটা প্রবেশ করছে ডি অরবিটালে, তাই ডি ব্লক এলিমেন্ট। কিন্তু জিঙ্ককে ডি ব্লক এলিমেন্ট বললেও সন্ধিগত মৌল বলছি না, কপারকে ডি ব্লকও বলবো, সন্ধিগতও বলবো। তাহলে এই যে কোশ্চেনটা দিলাম, সমস্ত সন্ধিগত মৌল ডি ব্লক, কিন্তু সমস্ত ডি ব্লক মৌল সন্ধিগত নয়, ব্যাখ্যা দিতে পারবে তো? আর একটা কোশ্চেন ক্লাস 12-এ পাবে, এখনই বলে দিচ্ছি। কপার, সিলভার আর গোল্ড, এদেরকে সন্ধিগত মৌল বলা যায়, কিন্তু জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি সন্ধিগত মৌল নয়। এটা ক্লাস 12-এর কোশ্চেন, এখানেই বলে দিলাম। একই কারণে, জিঙ্কের নিচে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের নিচে মার্কারি। তোমাদের ক্লাস 11-এ কোশ্চেন দিলে জিঙ্ক আর কপার থেকেই দেবে, ধরে রাখো, সিলভার গোল্ড দেবে না। তাহলে যে কোনো মৌলকে সন্ধিগত প্রমাণ করার জন্য আমাকে কি দেখতে হবে, তার সুস্থায়ী জারণ অবস্থায় বা গ্রাউন্ড স্টেটে তার ডিটা আংশিক পূর্ণ আছে কিনা। এখান পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে কোশ্চেন করো, আমরা নেক্সট টপিকে। অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ইনার ট্রানজিশন এলিমেন্ট, এগুলো হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। এরপর হচ্ছে আভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট কাদের বলে? জানি আমরা ইনার ট্রানজিশন এলিমেন্ট কাদের বলে, জানি না। এফ ব্লক এলিমেন্ট গুলোকে ইনার ট্রানজিশন এলিমেন্ট বলে, এফ ব্লক এলিমেন্ট। অর্থাৎ ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডস, এদেরকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট, যাদের এফ উপকক্ষ n-2f এবং n-1d, এই দুটো উপকক্ষ থাকে। এই দুটো যেমন ডি তেও আংশিক পূর্ণ থাকে, এফ এও আংশিক পূর্ণ থাকে, এদেরকে বলা হয় আভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডস। তারপর এদের আভ্যন্তরীণ সন্ধিগত মৌলের দুই ভাগ আছে, একটা হচ্ছে ল্যান্থানাইডস, ল্যান্থানাইডস কাদের বলা হয়, এটা আগেও বলেছি, আবার রিপিট করছি। ল্যান্থানাম, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 57, এর পরবর্তী ল্যান্থানাইড কাদের বলা হয়, ল্যান্থানামের পরবর্তী যে মৌলগুলো আছে, ল্যান্থানাম 57 পরমাণু ক্রমাঙ্ক, এর পরবর্তী
সিরিয়াম থেকে সিই 58 টু লুটেসিয়াম LU 71, 14টা মৌল আছে। এই 14টা মৌলকে ল্যান্থানাম বলা হয়, একত্রে বলা হয় ল্যান্থানাইডস। ল্যান্থানামের পরবর্তী সিরিয়াম থেকে লুটেসিয়াম 14টা মৌলকে একত্রে কি বলা হয়? ল্যান্থানাইডস। আচ্ছা, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? আমি আগের দিন বলেছি, কেউ বলতে পারবে সাধারণ ইলেকট্রন বিন্যাস ল্যান্থানাইডস এর? বলতে পারবে না? ল্যান্থানার আর অ্যাক্টিনাইডস দুটো, অর্থাৎ ইনার ট্রানজিশন এলিমেন্টের সাধারণ ইলেকট্রন বিন্যাস বলা যাবে? ইনার ট্রানজিশন এলিমেন্টের N-2, বলো। হুম, হ্যাঁ ঠিক আছে। কি নাম তোমার? আফরিন। আচ্ছা, আফরিন নিশা। আফরিন নিশা একদম ঠিক বলেছে। N-2 F 1 থেকে 14, N-1 D 0 থেকে 1 আর NS2 আগের দিনই বলেছি এটা আমি। F ব্লক এলিমেন্টের সাধারণ ইলেকট্রন বিন্যাস বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস। ল্যান্থানাইড হলে কি হবে ইলেকট্রন বিন্যাসটা? N=6 হবে। N= যদি 6 হয়ে যায় তাহলে সেটা ল্যান্থানাইডের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস। তাহলে সেটা কি হবে? N=6 হলে হবে 4F 1 থেকে 14, 5D 0 থেকে 1 আর 6S2। পরীক্ষা কিন্তু দেবে, পরীক্ষায় ল্যান্থানাইডস এর সাধারণ ইলেকট্রন বিন্যাস বা যোজ্যতা কক্ষে সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতে দেয়। এবার এখানে একটা কি ঘটনা ঘটে, যে ইলেকট্রনগুলো ডি কক্ষে না প্রবেশ করে এফ কক্ষতে প্রবেশ করে। এখানে তুমি একটা কথা পাবে বইতে, দেখবে লেখা আছে যে পেনাল্টিমেট সেলে প্রবেশ না করে অ্যান্টি পেনাল্টিমেট সেলে প্রবেশ করে। এই পেনাল্টিমেট আর অ্যান্টি পেনাল্টিমেট সেল বলতে কি বুঝি আমরা? কেউ জানো কি? পেনাল্টিমেট সেল আর অ্যান্টি পেনাল্টিমেট সেল কাদের বলে? আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো। এটা মানে আমি সেল লিখেছি, এটা নিউক্লিয়াস। সবচেয়ে বাইরের যে কক্ষটাকে, সেই কক্ষের নাম কি? একে বলা হয় যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স সেল। যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স সেল, যেটাকে আলটিমেট সেলও বলা হয়, ULTMATE, আলটিমেট সেল। এর পরে যে সেলটা থাকে তাকে কি বলে জানো? তাকে বলা হয় পেনাল্টিমেট সেল। আর এর পরে যেটা থাকে তাকে বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট সেল। তাহলে আমি যদি ল্যান্থানাইডের ক্ষেত্রে বলি, যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স সেল কোনটা? 6S। এটা হচ্ছে যোজ্যতা কক্ষ, 6S ফর ল্যান্থানাইডস। অ্যান্ড পেনাল্টিমেট সেল কোনটা হয়ে যাচ্ছে? পেনাল্টিমেট সেল হচ্ছে 5D। আর অ্যান্টি পেনাল্টিমেট সেল কোনটা হয়ে যাচ্ছে? 4F। তাহলে 6S ভ্যালেন্স সেল, 5D পেনাল্টিমেট সেল, আর 4F হচ্ছে অ্যান্টি পেনাল্টিমেট সেল। ল্যান্থানাইডস এর ক্ষেত্রে বা এ ব্লক মৌলগুলির ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রনটা পেনাল্টিমেট সেলে প্রবেশ না করে অ্যান্টি পেনাল্টিমেট সেলে প্রবেশ করে, অর্থাৎ এটা আউটবাউ নীতি মানে না। আমি আগেও বলেছি আউটবাউ নীতি মানে না বা আউটবাউ নীতি উল্লঙ্ঘন করে, এরকম উদাহরণ ল্যান্থানাইডস বলেছিলাম যখন পড়াচ্ছিলাম আউটবাউ প্রিন্সিপাল। তাহলে
এরা কি করে, অ্যান্টি পেনাল্টিমেট সেল যেটা 4F অরবিটাল সেখানে প্রবেশ করে ল্যান্থানাইডস এর ক্ষেত্রে। আর এই 4F এ কটা ইলেকট্রন ঢুকতে পারে, 14টা, 1 থেকে 14। তাই এদের 14টা এলিমেন্ট পাওয়া যায়, 14 এলিমেন্ট পাওয়া যায় সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত। এটা ল্যান্থানাইডের গল্প। আচ্ছা, আর একটা কথা মনে রাখো, ল্যান্থানাইডের ক্ষেত্রে সিরিয়াম ছাড়া, সিরিয়াম ব্যতীত অন্যান্য যে মৌলগুলো আছে সেগুলো পৃথিবী পৃষ্ঠে খুবই কম পরিমাণে পাওয়া যায়। তাই এদের বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ মেটাল বলা হয়। বিরল মৃত্তিকা মৌল, আলাদা করে আর বলছি না, এখানে ঢুকিয়ে দিলাম। বিরল মৃত্তিকা মৌল, রেয়ার আর্থ মেটাল ল্যান্থানাইডস কে বলা হয়। তবে কিছু কিছু বইতে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস দুটোকেই বলা হয়েছে, যেটাই লিখবে ঠিক হবে। তবে সঠিকটা হচ্ছে ল্যান্থানাইডস কে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। নেক্সট যেটা আছে অ্যাক্টিনাইডস। আচ্ছা, ল্যান্থানাম আর অ্যাক্টিনাইডস এর জারণ অবস্থা দুটো একসাথেই বলে দেবো, হ্যাঁ? তাহলে ল্যান্থানাইড একটু আর বলে দিই তাহলে তোমাদের। ল্যান্থানাইডস এর ক্ষেত্রে দেখবে 14টা মৌল তো, আর এরা কত নম্বর পর্যায়ে থাকে, পর্যায় নাম্বার 6 আর শ্রেণী নাম্বার 3, গ্রুপ নাম্বার 3 সবগুলোই থাকে পর্যায় 6 আর গ্রুপ 3। এই 14টা মৌল একসাথেই থাকে। আর এদের সাধারণ জারণ অবস্থা বা সুস্থায়ী জারণ অবস্থা হচ্ছে +3, অর্থাৎ সবাইকে +3 তে তুমি পাবে। স্টেবল অক্সিডেশন স্টেট একটা। অ্যাক্টিনাইডস কাদের বলবো, অ্যাক্টিনামের পরবর্তী এসি, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 89, এর পরবর্তী মৌল সোডিয়াম থেকে টিএইচ মানে 90 থেকে লরেন্সিয়াম এল আর 103, গুনলে 14টাই পাবে। এই 14টা মৌলকে একত্রে বলা হয় ল্যান্থানাইডস। এদের সরবহিস্থ কক্ষে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, n=7 বসিয়ে দাও এ ব্লক এলিমেন্টে, তাহলেই হয়ে যাবে। কে বলবে? 5F 1 থেকে 14, 6D 0 থেকে 1 আর 7S2। এইটা হয়ে গেল অ্যাক্টিনাইডস এর সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই 14টা মৌল এখানে থাকে। এখানে কি পর্যায় নাম্বার হচ্ছে 7 আর শ্রেণী নাম্বার হচ্ছে কি 3 নাম্বার শ্রেণীতে এটাও থাকে। একই শ্রেণীতে 14টা মৌল, এটা আধুনিক পর্যায় সারণীরও ত্রুটি। আর এদেরও সাধারণ জারণ অবস্থা হচ্ছে +3। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিনাইডস। এরপর আর দু একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এটা 9 হয়ে গেল, এটা 10। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা প্রতিনিধি মৌল। আগের দিন বলেছিলাম, আর একবার বলে দিই। গ্রুপ 13 থেকে গ্রুপ 17, আর তার আগেই বলা দরকার ছিল গ্রুপ 1 থেকে গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 13 থেকে 17, অর্থাৎ এইদিকে দুটো আর এইদিকে কটা হচ্ছে 13, 14, 15, 16, 17, 5টা, টোটাল 7 গ্রুপ, 7টা গ্রুপ। এদেরকে একত্রে বলা হয় প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। অর্থাৎ এস ব্লক ও পি ব্লক মৌল কোনটা ছাড়া, নিষ্ক্রিয় মৌল ছাড়া, গ্রুপ 18 ছাড়া, ব্যতীত, এদেরকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, গ্রুপ 1 এর তো NS1 NS2, আর 13 থেকে যেটা আছে NS1 NS2 NP1 থেকে NS2 NP5 পর্যন্ত। গ্রুপ 1 এর ইলেকট্রন বিন্যাস জানি, গ্রুপ 2 এর ইলেকট্রন বিন্যাস জানি। গ্রুপ 13 থেকে গ্রুপ 17
অর্থাৎ NH2NP1 থেকে NH2NP5 পর্যন্ত এই সমস্ত মৌলগুলোকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। আচ্ছা, কিছু কিছু কোশ্চেন আসে যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কেন বলা হয়। এদের কারণ হচ্ছে, দেখো একটা কারণ আছে, রাফ একটা কারণ আছে, সেটা হচ্ছে এদের যে কোনো এলিমেন্টকে তুমি যখন নিয়ে নেবে, সেই এলিমেন্টটা সেই গ্রুপের সমস্ত মৌলগুলোকে রিপ্রেজেন্ট করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তোমাদের স্কুলের সাথে অন্য স্কুলগুলোর ইন্টার স্কুল কম্পিটিশন হচ্ছে, তো তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট আর কি খুব ভালো আবৃত্তি করতে পারে, সে আবৃত্তি করতে গেল তোমাদের স্কুল হয়ে, অর্থাৎ তোমাদের স্কুলকে ও রিপ্রেজেন্ট করছে। ও যত ভালো আবৃত্তি করবে সেই অনুযায়ী তোমাদের স্কুলের স্টুডেন্টদের মেরিট বা তোমাদের স্কুলের স্টুডেন্টদের কোয়ালিটিকে আমরা জাজ করব। তাহলে একটা এলিমেন্ট যখন ওই গ্রুপের সমস্ত এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ওই এলিমেন্ট যখন সমস্ত এলিমেন্টগুলোর বৈশিষ্ট্যগুলোকে বহন করে, তখন তাকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। তাহলে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট সেই জন্য বলা হয়। আচ্ছা, এদের আর একটা নাম আছে টিপিক্যাল এলিমেন্টও বলা হয় বা আদর্শ মৌলও বলা হয়। এগুলো কারণগুলো জানা নেই অতটা, কেন টিপিক্যাল এলিমেন্ট আর আদর্শ এলিমেন্ট বলা হয়, শুধু মনে রাখবে তাহলেই হবে, ইনফরমেশন একটা। তাহলে এইগুলো হয়ে গেল গ্রুপ প্রতিনিধিমূলক মৌল। আচ্ছা, আর একটা কথা এখানে বলে দিই, এই যে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, এখানে ধাতু থাকে, অধাতু থাকে এবং ধাতু কল্প থাকে, মিক্সচার থাকে, মেটাল, নন মেটাল আর মেটালয়েড, এগুলো সবই থাকে। আর একটা কথা এখানে আছে, বইতে দেখবে পাবে, সেটা হচ্ছে সিঁড়ির ধাপের আকৃতি বিশিষ্ট কোণাকৃতি রেখা, স্টেয়ার স্টেপ ডায়াগোনাল বলে একটা রেখার কথা আলোচনা করা হয়েছে বইতে। বলে দিই তোমাদের ব্যাপারটা কি। এখানে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলতে গিয়ে বলে দিই, দেখবে গ্রুপ 13 বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম টিএল। গ্রুপ 14 কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead. Group 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর গ্রুপ 16 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এই যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলোর মধ্যে কোনগুলো মেটাল আর কোনগুলো নন মেটাল আর কোনগুলো মেটালয়েড, সেটা বোঝাবার জন্য একটা রাফ একটা লাইন আছে, যেটাকে বলছি আমরা স্টেয়ার স্টেপ ডায়াগোনাল। সেই লাইনটা কোথা থেকে গেছে? অ্যালুমিনিয়ামের উপর থেকে, অ্যালুমিনিয়াম, তারপরে জার্মেনিয়াম, জার্মেনিয়ামের পরে অ্যান্টিমনি, অ্যান্টিমনির পরে পোলোনিয়াম, পিও। এই যে রেখাটা নেমে এসছে, সিঁড়ির ধাপের মতো দেখো নেমে এসছে। এই রেখাটার নিচে, মনে করা হয় এই রেখাটার নিচে সবগুলো ধাতু, অর্থাৎ অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, জারিয়াম, জার্মেনিয়াম, টিন, লেড, বিসমাথ, পোলোনিয়াম। যদিও অ্যান্টিমনিকে ধাতু কল্পর মধ্যে ধরা হয়, একটা রাফ একটা লাইন। এই লাইনটাকে বলা হয় সেপারেট করছে, ওপরের গুলো অধাতু, নিচের গুলো ধাতু। আর এই যে মাঝে যেগুলো আছে সেগুলোকে আমরা বলি অনেক সময় ধাতু কল্প, যেমন আর্সেনিককে ধাতু কল্প বলি, অনেক জায়গায় সিলিকনকেও ধাতু কল্প বলা হয়। তবে আর্সেনিক আর অ্যান্টিমনিকেই বলেছিলাম ধাতু কল্প হিসাবে আলোচনা করবে বা ধাতু কল্প হিসাবে ভাববে, এছাড়া সিলিকনকে অনেক জায়গায় বলা হয়। তাহলে এই লাইনটা কি করে, এই গ্রুপ 13 থেকে 16 এর মধ্যে ওপরের গুলোকে বলা হয় নন মেটাল, নিচের গুলোকে বলা হয় মেটাল, অর্থাৎ এই লাইনটা ধাতু আর অধাতুকে সেপারেট করে। আর এই লাইনের মাঝামাঝি বা এই লাইনের ওপর দিয়ে যে মেটাল গুলো আছে সেগুলোকে ধাতু কল্প বলা হয় বা ধরা হয়। এরপর আসছি নিষ্ক্রিয় মৌল, ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস মৌল। ইনার্ট গ্যাস
কাদের বলা আমরা সবাই জানি, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, তাও একটু ছোট করে বলে দিই। গ্রুপ 18-এ যারা থাকে, অর্থাৎ হিলিয়াম থেকে রেডিয়াম, সরি রেডন নাকি আরএন, তো জেনন রেডন, রেডন আরএন পর্যন্ত, হিলিয়াম টু রেডন, তার মধ্যে রেডনটাকে আবার আমরা আলোচনা করি না, কারণ রেডনটা হয়ে যাচ্ছে রেডিও অ্যাক্টিভ। সেই জন্য বলি হিলিয়াম থেকে জেনন এক্সই, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস মৌল। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস মৌল বলা হয় কেন? প্রথমে জানি যে নিষ্ক্রিয় বলা হয় কেন। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 NP6, ব্যতিক্রম হিলিয়াম 1s2। সবারই শেষ কক্ষে দেখো 8টা করে ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টক পূর্ণ আছে। একটা সূত্র আছে, সেটাকে অষ্টক সূত্র বলে। অষ্টক সূত্র অনুযায়ী বলা হয়েছে প্রত্যেকটা মৌল নিজের শেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। এই 8টা ইলেকট্রন রাখার যে এই প্রবণতা, তাকেই বলা হয় অষ্টক সূত্র। আর এই 8টা ইলেকট্রন রাখলে সেই মৌলগুলো খুব সুস্থায়ী হয়, স্টেবল হয়। পরবর্তী চ্যাপ্টারে আছে কেমিক্যাল বন্ডিং এ অষ্টক সূত্র, তোমরা পড়েছো মাধ্যমিক লেভেলে। আর দ্বৈত সূত্র আছে হিলিয়ামের ক্ষেত্রে, সেটা ডুয়েল রুল বলা হয়, ডিউপ্লেট রুল বলা হয়। ডিউপ্লেট, ডুয়েল নয়, ডিউপ্লেট। তাহলে দ্বৈত সূত্র। এদের এইরকম ইলেকট্রন বিন্যাস থাকার জন্য এরা নিজের কক্ষ থেকে ইলেকট্রনকে বের করতে দেয় না বা ইলেকট্রন প্রবেশ করাতে দেয় না, যাকে পরবর্তীকালে আমরা জানবো যে এদের আয়োনাইজেশন এনার্জি হাই হয় প্রচুর, আর ইলেকট্রন অ্যাফিনিটি ভেরি পজিটিভ হয় বা লো হয়। এদের আয়োনাইজেশন এনার্জি হাই মানে ইলেকট্রন বের করতে দেবে না, আর ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ মানে ইলেকট্রন প্রবেশ করতে দেবে না। এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ ইলেকট্রন যদি আদান প্রদান না হয় তাহলে বিক্রিয়া করবে না। তাই এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে বা এদেরকে নিষ্ক্রিয় বলা হয়। আর গ্যাসীয়, গ্যাস বলা হয় কেন বুঝতেই পারছো, এরা গ্যাসীয় অবস্থায় থাকে বলে এদেরকে গ্যাস বলা হয়। তাহলে এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, কারণ এদের অষ্টক পূর্ণ থাকে, ইলেকট্রন দ্বারা কক্ষগুলো পরিপূর্ণ ভর্তি থাকে। এরা খুব সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়, অত্যন্ত স্থায়ী হয়। এদের আয়োনাইজেশন এনার্জি বা ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু এমন হয় যে ইলেকট্রন ছাড়তে চায় না, ইলেকট্রন প্রবেশ করতে দেয় না। ইলেকট্রন প্রবেশ করাতে বা ইলেকট্রন ছাড়তে যদি না দেয়, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। আর একটা কথা মনে রাখবে, এরা দেখবে তীব্র তড়িৎ ঋণাত্মক হ্যালোজেন আর তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুর মাঝে সেতু বন্ধন রূপে কাজ করে। অর্থাৎ এর বাঁ দিকে থাকে ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন্স, আর পরে বা ডান দিকে থাকে বা ক্ষার ধাতু হিসাবে থাকে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট গুলো। এরপরে আসছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু নাম শুনেছি, কয়েনেজ মেটাল। হ্যাঁ, মুদ্রা ধাতু কাদের বলা হয় বলে দাও দেখি। আচ্ছা, গ্রুপ 11, 11, কপার সিলভার গোল্ড। গ্রুপ 11-এ যে আছে কপার সিলভার গোল্ড, এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি বলো তাহলে হচ্ছে N-1D10 আর NS1। তবে কিছু ব্যতিক্রম দেখা যেতে পারে। N এর ভ্যালু 4 হবে যদি কপারের ক্ষেত্রে 4, N এর ভ্যালু 5 হবে সিলভারের ক্ষেত্রে, আর N এর ভ্যালু 6 হবে গোল্ডের ক্ষেত্রে। আচ্ছা, কপারের সবচেয়ে বেশি স্টেবল অক্সিডেশন স্টেট +2, এছাড়া +1ও পাওয়া যায়, তবে সবচেয়ে স্টেবল হচ্ছে +2। কিন্তু দুটো পাওয়া যায়, তার মধ্যে স্টেবল +2। একটু বলে দিই তারপর কোশ্চেন করো। সিলভার হচ্ছে, সিলভারের সবচেয়ে স্টেবল হচ্ছে +1, আর +3ও পাওয়া যায় সিলভার। আর গোল্ড হচ্ছে +1 এবং +3, তবে +3টা বেশি স্টেবল। যেগুলো গোল করেছি সেগুলো বেশি স্টেবল। +2 পাওয়া যায়, +1ও পাওয়া যায়, সিলভারে +3ও পাওয়া যায়। আচ্ছা, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় আর চকচকে হয়।
এদের ওপর বায়ু বা অন্য কিছুর প্রলেপ খুব সহজে পড়ে না, তাই এরা মুদ্রা হিসাবে আগে ব্যবহার করা হতো প্রচুর পরিমাণে, এখনো ব্যবহার করা হয় কিছু কিছু। আচ্ছা, এদের ধর্ম ক্ষার ধাতুর তুলনায় কিন্তু আলাদা পুরো। ক্ষার ধাতুর যে ধর্ম, সেই ধর্ম কিন্তু এদের দেখা যায় না। আচ্ছা, মুদ্রা ধাতু বলে দিলাম, কেন মুদ্রা ধাতু বলা হয় সেটাও বলে দিলাম। আর দুটো জিনিস আছে, যেমন বর ধাতু, নোবেল মেটাল। নোবেল মেটাল কাদের বলা হয়? প্লাটিনাম, গোল্ড আর মার্কারি, এই তিনটে ধাতুকে নোবেল মেটাল বলা হয়। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস তুমি খুব সহজেই পেয়ে যাবে বই থেকে। যেমন প্লাটিনাম হচ্ছে 5d9 6s1। এগুলো কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আছে, এগুলো মুখস্থই রাখতে হবে, এত সহজে বলা যায় না। 5d10 6s2 আর 5d10, এটা 6s1 গোল্ডটা। আর এটা মার্কারি যে 5d10 6s2 এইটা। এদেরকে বর ধাতু বা নোবেল মেটাল বলা হয় কেন? এই পবিত্র মনে করা হয়, প্লাটিনাম, গোল্ড, মার্কারিকে পবিত্র মনে করা হয়। এরাও খুব বেশি রিয়াকশন করে না, খুব স্টেবল একটা এলিমেন্ট। যেমন মুদ্রা ধাতু হিসাবে গোল্ডকে তো ব্যবহার করছি, প্লাটিনামের ক্ষেত্রেও তোমরা জানো প্রচুর বেশি দামি একটা মেটাল, খুব কম পরিমাণে পাওয়া যায়। আর এদের রিয়াক্টিভিটি ভেরি ভেরি লো, খুব স্থায়ী হয়, নিষ্ক্রিয় প্রকৃতির হয়। আর নোবেল মেটাল দেখো এই জন্য বলে পবিত্র মনে করা হয়, দেখবে গোল্ডকে অনেক সময় পুজোর পুজোর সামগ্রী হিসাবে ব্যবহার করা হয়, মানে এদের হিন্দুদের একটা নিয়ম আছে। এরপর আছে ইউরেনিয়াম উত্তর মৌল, লাস্ট এটাই আছে 14। ইউরেনিয়াম উত্তর বা ট্রান্স ইউরেনিক এলিমেন্ট বলা হয়। কাদেরকে বলা হয় জানো এটা তোমরা? আচ্ছা, অ্যাক্টিনাইটস বলি। অ্যাক্টিনাইটস সিরিজে যে মৌলগুলো আছে, থোরিয়াম, প্রোটেক্টেনিয়াম আর ইউরেনিয়াম, এগুলো তেজস্ক্রিয়। এছাড়া অ্যাক্টিনাইটস এর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, বা এ ব্লক এলিমেন্টের অ্যাক্টিনাইটস এর বিশেষ বৈশিষ্ট্য ছিল, এরা রেডিও অ্যাক্টিভ হয়, তখন বলিনি, রেডিও অ্যাক্টিভ হয়। তার মধ্যে থোরিয়াম, প্রোটেক্টেনিয়াম, ইউরেনিয়াম এটা প্রাকৃতিক তেজস্ক্রিয়, আর প্রাকৃতিক ভাবে এরা তেজস্ক্রিয়। কিন্তু এর পরবর্তী যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো কিন্তু কৃত্রিম তেজস্ক্রিয়তা দেওয়া হয়েছে, কৃত্রিম ভাবে প্রস্তুত করা হয়েছে তেজস্ক্রিয়তা। এদেরকে বলা হয় ট্রান্স ইউরেনিক এলিমেন্ট বা ইউরেনিয়াম উত্তর, ইউরেনিয়ামের পরবর্তী মৌল। ঠিক আছে, এইখান পর্যন্ত তাহলে আমাদের প্রায় অনেকগুলো মৌল জানা হয়ে গেল। সেই মৌলগুলো একবার রিডিং পড়বে। এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করো আমাকে। এবার যেটা বলছি, 1977 খ্রিস্টাব্দে যখন অনেকগুলো মৌল আবিষ্কার হয়নি, অর্থাৎ 100 পরমাণু ক্রমাঙ্ক, জেড ইকুয়ালস টু 100, তারপরে যে মৌলগুলো আছে 101, 102, 103, এগুলো কিন্তু আবিষ্কার হয়নি তখনও। কিছু কিছু মৌল আবিষ্কার হলেও সমস্ত মৌলগুলো আবিষ্কার হয়নি। তখন ইউপ্যাক কি করলো, আইইউপিএসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই সংস্থা কি করলো, যে যাদের পরমাণু ক্রমাঙ্ক 100-র বেশি, তাদের একটা ইউপ্যাক নাম ঠিক করা হবে, এরকম একটা ডিসিশন নিল। সেই ইউপ্যাক অনুযায়ী 100-র বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলোর নামকরণের যে নিয়ম, সেই নিয়মটা আমাদের সিলেবাসে আছে, সেটা একটু বলে দিচ্ছি তোমাকে। আচ্ছা, সেটা বলার আগে একটা ছক আছে, সেই ছকটা বইতেও পাবে, আমি এখানে সেই ছকটা ড্র করছি। যদি সংখ্যা হয় 0, তাহলে তাকে বলা হয় NiL, নীল। 1 হলে তাকে বলা হয় UN, আন। 2 হলে বাই, 3 হলে ট্রাই, 4 হলে কোয়াড, QUAD, এটা কিন্তু অর্গানিকের ক্ষেত্রে আলাদা নাম আছে। 5 হলে পেন্ট, এটা জানো তোমরা। 6 হলে হেক্স, HEX।
7 হলে অর্গানিক আলাদা নিয়ম, এখানে হচ্ছে সেপ্ট, ACPT। 8 হলে অক্ট, OCT। আর 9 হলে সেটাকে বলা হয় ENN। তাহলে এই 3টে জিনিস আলাদা আছে দেখবে, 9টা, 7টা আর 4টা। আর আনের বা নীলের ব্যাপারটা কিন্তু অর্গানিকের ক্ষেত্রে আসে না। তাহলে এই সংখ্যাগুলোর সাথে এই অ্যাব্রিভিয়েশন গুলো মনে রাখবে। এখন একটা নমেনক্লেচার দেখাচ্ছি কিভাবে করা হয়। ভেবে নাও 101। এই 101 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নামকরণ যদি আগে আগে কেন করা হতো, কারণ এগুলো আবিষ্কার হয়নি তখনও। আবিষ্কার হয়নি বলে তোমাকে ভেবে নাও একটা প্রজেক্ট দেওয়া হলো, একটা সায়েন্টিস্টকে প্রজেক্ট দেওয়া হলো যে 101 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলোকে তুমি ডিসকভার করো, এটা তোমার প্রজেক্ট, রিসার্চ করো। তাহলে তোমাকে বলে দাও যে এই ইউপ্যাক নাম অমুক, পরমাণু ক্রমাঙ্ক অমুক, আর একটা সংকেতও দিয়ে দিচ্ছে এই সংকেত বিশিষ্ট মৌলের উপর তুমি কাজ করছো, মানে তোমাদের মধ্যে কেউ একজন সায়েন্টিস্ট সে কাজ করছে। তাহলে নামটা কি হবে দেবো প্রজেক্টে? 101। দেখো এখানে 1 আছে, তাহলে কি হবে UN, আন। 1 থাকলে 1 প্লাস 0 আছে, কি লিখবো? NIL, নীল। আচ্ছা, তারপরে আবার দেখো 1 আছে, তাহলে UN, আন। আর শেষে একটা আম যোগ করব, যেহেতু গরমকাল আম বিক্রি হচ্ছে দেবে প্রচুর, IUM, আম। গরমকাল মজা করে বললাম, হ্যাঁ। তাহলে দেখবে সব ধাতুগুলো শেষে আম থাকে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তোমার শেষে যদি আম লিখে দাও তাহলে তুমি একটা ধাতু হয়ে যাবে। তাহলে আন, নীল, আন, আর এটা আম করে দিলাম, তাহলে কি নাম হয়ে যাবে? আন, নীল, আনিয়াম। এটা হয়ে গেল ইউপ্যাক নাম। 101 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের ইউপ্যাক নাম হচ্ছে আন, নীল, আনিয়াম। আচ্ছা, সংকেত কি হবে? প্রথম অক্ষরগুলো আন থেকে ইউ নেব, নীল থেকে এন নেব, আর আনিয়াম থেকে ইউ নেব। সংকেত হলো UNU, এটা সংকেত। তাহলে এরকম ভাবে তোমরা ইউপ্যাক নামগুলো লিখতে পারবে। যদিও এই 101 এখন আবিষ্কার হয়ে গেছে, এর নাম হচ্ছে মেন্ডেলিভিয়াম। আমি যে ছবিটা পাঠাবো সেই ছবিতে তুমি পেয়ে যাবে নামগুলো, পুরোনো নাম আর এখন যেটা আবিষ্কার হয়ে যাওয়ার পর নাম আর সংকেত লিখে দিয়েছি আমি। মেন্ডেলিভিয়াম এখন হয়ে গেছে MD। আচ্ছা, যদি তোমার দুটো আই পর পর চলে আসে, মানে এখানেও একটা আই আছে, এখানেও একটা আই আছে, সেই দুটো আয়ের মধ্যে একটা আই নেব। মানে তোমাকে দিয়েছে 103 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নাম লিখতে, বইতে খাতায় লেখো সবাই 103। প্রথমে যদি বুঝতে অসুবিধা হয় যোগ করে করে লিখবে, আর যাদের বুঝতে সুবিধা হয়ে গেছে সে ডাইরেক্ট লিখবে, কোনো প্লাস দিয়ে লেখার দরকার নেই। আন হবে, তারপর ও সংকেত বলছো, আন, নীল, ট্রিয়াম যেটা আছে সেই TRI আর একটা IUM, একটা আই লিখবো, ট্রি আম। এখানে একটা আই হয়ে গেছে, ঠিক আছে। সংকেত যদি হয় তাহলে UNT। কারেন্ট চলে গেছে, আমার নেট বন্ধ হয়ে যাবে এখন, আমি আবার আসছি ঘুরে। তাহলে যেটা বলছিলাম, এরকম ভাবে 110, 111 এগুলো বাড়িতে লিখবে। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিই, কিছুদিন নয় কয়েক বছর আগে 4টে নতুন এলিমেন্ট ডিসকভার হয়েছে। সেটা হচ্ছে 113 ডিসকভার হয়ে গেছে, 115, 117 আর 118। তোমরা আগে এই 4টে এলিমেন্টের ইউপ্যাক নাম লেখো, তা আমি আসল নামটা বলবো আর কি, যেটা ডিসকভার হয়ে গেছে আসল নাম আর সংকেত বলবো। তার আগে ইউপ্যাক নাম লিখবে 113। কি হবে? একজন যে কেউ। আফরিন নিশা বলো। করেছো? যে করেছো একটু বলো দেখি আমার কাছে। আনান্ট্রিয়াম, ঠিক আছে। তাহলে আগে সংকেত হচ্ছিল UUT,
এখন এটার নাম হচ্ছে নিহোনিয়াম, NIHONIUM, নিহোনিয়াম। এটা ডিসকভার হয়ে গেছে সম্ভবত 2016 সালে, মনে হয় এপ্রিল মাস করে। তাহলে একটু গুগল সার্চ করবে, তাহলে বুঝতে পারবে। NH। আচ্ছা, 115 কি নাম হবে? আনান পেন্টিয়াম, কর্ডিয়াম নয়। কর্ডিয়াম কেন? 5 আছে গো। তা কর্ডিয়াম কে বলছো? পেন্টিয়াম, UUP। এইটা ডিসকভার হয়ে গেছে। এইটার নাম হচ্ছে মস্কোভিয়াম, MOSCOVIUM। সংকেত হচ্ছে MC, ক্যাপিটাল M স্মল c। গোল করলাম। এরকম ভাবে 17 আর 18 ইউপ্যাক নাম তুমি পেয়ে যাবে লিখতে। 17 যেটা, সেটা হচ্ছে টেন্নিসিন, হ্যাঁ, TENNESSIN, টেন্নিসিন, যেটাকে TS বলে সংকেত দেওয়া হয়েছে। আর 18 যেটা হচ্ছে, তার নাম কি হবে? অক্টিয়াম, অর্গাননেশন হচ্ছে নাম, হচ্ছে অর্গাননেশন, OGANESSON, সংকেত হচ্ছে OG। এটা আমি ছবিটা পাঠিয়ে দেবো। তাহলে এইভাবে ইউপ্যাক নামগুলো আশা করি করে নিতে পারবে তোমরা। আর দুটো পরপর এন থাকলেও সেখান থেকে একটা এন নেওয়া হবে, এরকম কিছু নিয়ম আছে, বইতে একটু দেখবে। যদিও অত বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল আবিষ্কার হতে পারে কিনা আমার সন্দেহ আছে। তাহলে এইটা হয়ে গেল ইউপ্যাক নমেনক্লেচার অফ এলিমেন্ট হ্যাভিং অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 100। এর পরের দিন আমরা পিরিয়ডিক টেবিলে কোনো মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় আর পিরিয়ডিক প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। পিরিয়ডিক অর্থাৎ এইটা একটা পার্ট শেষ হয়ে গেল। আমি বলেছিলাম পিরিয়ডিক টেবিলে দুটো পার্ট আমাদের বইতে আছে। একটা হচ্ছে এলিমেন্ট গুলোকে কিভাবে সাজাবো পিরিয়ডিক ফর্মে, অর্থাৎ পিরিয়ড আর গ্রুপে কিভাবে সাজাবো সেই নিয়ে একটা হিস্ট্রি আছে, ছোট একটা হিস্ট্রি দেওয়া আছে। আর কিছু এলিমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন একটু আলোচনা করলাম 12-13টা টাইপের এলিমেন্ট। আর আধুনিক পর্যায় সারণীর ত্রুটি পর্যন্ত আছে। আর এই পরমাণু ক্রমাঙ্ক 100 তার বেশি থাকলে কিভাবে তার নাম লিখবো, ইউপ্যাক নাম, এটা ছিল। আর এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। মেন কিন্তু এখান থেকেই কোশ্চেন আছে, পিরিয়ডিক প্রপার্টি থেকে। তবে এইগুলো একটু জানা দরকার আছে। পিরিয়ডিক টেবিল যেহেতু পড়ছি আমরা, হিস্ট্রিটা যতটা পেরেছি ছোটভাবে আর সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, বা ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করেছি। বইতে আরো পড়তে পারবে। আরো যদি নতুন বই পড়তে চাও পড়তে পারো, অনেক বই আছে, ইংলিশ ভার্সনে অনেক বই আছে, সেখান থেকে আরো অনেক বেশি ইনফরমেশন তুমি নিতে পারো। তবে ছায়া প্রকাশনের যে বইটা আছে সেটা প্রথমে পড়বে, তারপরে নেক্সট বইগুলোতে যাবে। প্রথমে কিন্তু এই বইটা অবশ্যই পড়বে, এখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে। আর নেক্সট দিন আমরা আলোচনা করব পিরিয়ডিক প্রপার্টি নিয়ে। এখান পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে